আওয়ামী লীগের ভোটাররা বা সমর্থকরা কি ভাবছেন, কাকে ভোট দেবেন, কোন পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জুলাই সনদ যেটা নিয়ে আমাদের একটা গণভোট হচ্ছে, যে গণভোটের প্রয়োজনীয়তা এবং গণভোটের নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে এবং গণভোট ভোট দেওয়ার জন্য সরকার বেআইনিভাবে হার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বেশ কিছুদিন চালানোর পর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আপনারা এই ধরনের প্রচারণা চালাতে পারেন না, এটা বেআইনি কাজ। এবং কেবল বেআইনি না, দণ্ডনীয় অপরাধ। যত সরকারি কর্মচারী কর্মকর্তা এর পক্ষে প্রচারণা চালিয়েছেন তারা সবাই দণ্ডনীয় অপরাধ করেছেন। এবং আমি মনে করি এই সরকারি কর্মচারী কর্মকর্তাদের দণ্ডনীয় অপরাধ করার ক্ষেত্রে যে বা যারা প্ররোচনা দিয়েছেন, তিনি উপদেষ্টাই হন আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। এটা হলো আমার প্রথম কথা। আরেকটা বিষয় নিয়ে একটা সন্দেহ হয়েছিল। সেই সন্দেহটা হচ্ছে যে যেদিন 12 তারিখে যদি নির্বাচন হয়ে যায়, যারা নির্বাচিত হচ্ছেন সংসদ সদস্য হিসাবে, তারপরেই কি এই অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটবে? আমি মনে করি ঘটবে, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় আমি অনেকের কমেন্ট পড়েছিলাম যে তাহলে 180 দিনের মধ্যে এই যদি ভোট বিজয়ী হয়, তাহলে 180 দিনের মধ্যে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে, যে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, সেই বাধ্যবাধকতা যদি পালন না হয় অথবা যে সময়টা পালন হবে সেই সময় সরকারে কারা থাকবে, তখন কি এই অন্তর্বর্তী সরকারই 14 দিন থাকবে? এই সন্দেহটা কিন্তু অনেকেই করেছিল এবং এই সন্দেহটা আমার কাছেও ছিল, কারণ এই ব্যাপারে স্পষ্ট করে কোথাও কোনো কিছু বলা ছিল না। এই ব্যাপারে দেখলাম আজকে যে সরকারি যে প্রেস উইং আছে প্রধান উপদেষ্টার, তারা একটা ব্যাখ্যা দিয়েছে এবং তাদের ব্যাখ্যাটা এরকম যে যারা সংসদ সদস্য হবেন তারা ওই সময় যারা সংসদ সদস্য হিসেবে থাকবেন এবং তারা একই সঙ্গে সংবিধান বাস্তবায়নের জন্য যে পরিষদটা হবে সেই পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন, সংবিধান সংস্কার পরিষদ হিসাবে এটার মেম্বার হিসেবে কাজ করবেন। এবং তারা নাকি দুটো শপথ নেবেন। এটা আবার ডক্টর আলী রিয়াজের ফর্মুলা। তারা দুইবার শপথ নেবেন। একবার শপথ নেবেন সংসদ সদস্য হিসেবে, আরেকবার শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। এবং এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার পর তারপর তারা সংবিধান সংস্কারের জন্য জুলাই সনদে যে সব প্রস্তাবগুলি এসেছে সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন করবেন। আচ্ছা, এই যে বাস্তবায়ন করবেন, এই বাস্তবায়ন করতে যে তারা কি কোনো চেঞ্জ করতে পারবেন? এই সম্পর্কে কোনো বক্তব্য নাই, সম্ভবত করতে পারবেন না। তারা যা আছে ওইটাকেই পাস করতে হবে এবং সেটা 180 দিনের মধ্যে পাস করতে হবে। যদি ওইটাই হুবহু পাস করতে হয় তাহলে 180 দিন লাগবে কেন? এই 180 দিন কেন লাগবে তার কোনো ব্যাখ্যা নেই। প্রথমবার উনি বলেছিলেন যদি 180 দিনের মধ্যে পাস না করে এই সংবিধান সংস্কার পরিষদ, তাহলে এটা অটো পাস হয়ে যাবে। পরে বছর নানা রকম চাপে পড়ে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন। তবে না, সব মিলে আমাকে যেটা মনে হয় এটা একটা জগা খিচুড়ি অবস্থা। জগা খিচুড়ি এই কারণে যে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে কেন? সংবিধান তো সংস্কার করবে। তো সংবিধান সংস্কার করার জন্য আমাদের সংবিধানে নিয়মকানুন বলে দেওয়া আছে। সেই নিয়মটা হলো সংবিধান জাতীয় সংসদের 2/3 সদস্য যদি ভোট দিয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা সংবিধান করতে পারে। সংবিধানের কোনো বিষয় যেটা সংবিধানে নাই অথবা যোগ করতে হবে অথবা বাতিল করতে হবে, এটা জাতীয় সংসদের 2/3 সদস্য যদি একত্র হয়ে এরকম একটা সিদ্ধান্ত নেয় তাহলে তারাই এই কাজটা করতে পারে। তো যে কাজটা তারা করতে পারে তাদেরকে আবার সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেখানে এটা করতে হবে কেন? এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি কোথাও পাইনি পর্যন্ত, কিন্তু আলী রিয়াজ সাহেব মনে করেছেন এটা থাকা দরকার, অতএব এটা রয়েছে। এখন প্রশ্নটা হলো অন্য জায়গায়। দেখেন, আমি একটা জিনিস বুঝিই না যে তারা কেন এত ক্যারিকেচার করতেছে। এই জুলাই সনদটা করে এটা জাস্ট দিয়ে দিত, যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই ঠিক করবেন এই সনদটা তারা রাখবেন কি রাখবেন না, রাখলে কতটুকু রাখবেন কতটুকু রাখবেন না, তারাই তো দিয়ে দিতে পারতো। এটাকে নিয়ে গণভোটেই বা দিতে হবে কেন?
দেখেন এই যে গণভোটটা করা হয়েছে, এর জন্য কিন্তু একটা অধ্যাদেশ করতে হয়েছে। অধ্যাদেশটা মানে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ করেছেন, কারণ রাষ্ট্রপতি আসলে কিছু করার নাই, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেটা গিয়েছে এটা অধ্যাদেশ হিসেবে ওনাকে সিগনেচার করতেই হয়, অধ্যাদেশ করেছেন। আচ্ছা, অধ্যাদেশটা কাকে বলে আমি এটা একটু বলতে চাই, মানে এগুলি কতটুকু আইন অনুগ হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অধ্যাদেশ জিনিসটা কি? অধ্যাদেশ জিনিসটা হলো ওইটা আমাদের সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদে জিনিসটা আছে যে অধ্যাদেশ কাকে বলে। অধ্যাদেশ হলো যদি সংসদ ভেঙে যায় কোনো কারণে অথবা অধিবেশন না থাকে, যদি রাষ্ট্রপতি মনে করে যে এখনই একটা আইন করা দরকার, তাহলে সে আইনটা উনি করতে পারেন। এবং এই যে আইনটা উনি করলেন, এই আইনটা আবার পরবর্তী সময় যখন সংসদ হবে তখন সেটা পাশ করতে হবে, এটাই হলো অধ্যাদেশ। কিন্তু এই যে উনি আইনটা করবেন, সেখানে 93-1 কতে কি বলা হয়েছে সেটা আপনারা শুনেন। সেখানে বলা হয়েছে যে শর্ত হলো গিয়া এমন কোনো বিধান করা যাবে না, এমন কোনো বিধান করা যাবে না যা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না। মানে এই সংসদ যেটা আইন দ্বারা আইনসঙ্গতভাবে করতে না পারবে সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসাবে জারি করতে পারবে না। এখন প্রশ্ন হলো, সংবিধানের মধ্যে আপনার জাতীয় সংসদ সদস্যদের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা অনুযায়ী জাতীয় সংসদ সদস্যরা আইন হিসাবে গণভোটকে কি অন্তর্ভুক্ত করতে পারবে? পারবে না। গণভোটকে অন্তর্ভুক্ত করতে হলে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে, সেটা তো অন্য হিসাব। কিন্তু এটা তো তারা সংবিধানের আইন হিসেবে প্রণয়ন করতে হবে। আইন হিসেবে কোনো কিছু প্রণয়ন করতে হলে সিম্পল মেজরিটি হলেই চলে। তো সিম্পল মেজরিটি দিয়ে কি আপনি গণভোটের নিয়মটাকে চালু করতে পারবেন? পারবেন না, কারণ গণভোট তো একটা সাংবিধানিক সিদ্ধান্ত, এটা সংবিধানে নাই। কাজে গণভোট করতে হবে এই আদেশ জারির এখতিয়ারই রাষ্ট্রপতির নাই। রাষ্ট্রপতি গণভোটের আদেশ দিতেই পারেন না, কিন্তু তাকে দেওয়ানো হয়েছে গাইড জোট, জাস্ট গাইড জোট। এখানে গাইড জোট ছাড়া আমি আর কিছু দেখি না। এবং পৃথিবীর কোথাও এভাবে গণভোট হয় না। গণভোট যেটা হয়, যে সিদ্ধান্তের উপর হয়, এটা আগে সংসদে পাস হয়, তারপরে সেটা নিয়ে তারা জনগণের কাছে যায়। কিন্তু এরা আগে জনগণের কাছে যাচ্ছে, যে একটা তাদের কাছে উদ্ভট প্রশ্ন রাখতেছে, 4টা প্রশ্নের একটা প্যাকেজ রাখতেছে, সেই প্যাকেজে হ্যাঁ না বলতে হবে, এবং সেটা হ্যাঁ বলানোর জন্য বেআইনিভাবে দণ্ডনীয় প্রক্রিয়ায় তারা সরকারি কর্মকর্তাদের এনগেজ করেছে। এনগেজ করে ওখান থেকে হ্যাঁ হবে, যদি হ্যাঁ হয় তাহলে আবার একটা সংবিধান সংস্কার পরিষদ করবে, সেই পরিষদ আবার নতুন করে শপথ নিবে, নিয়ে এরকম কাজ করবে। মানে একটা পাগলামির একটা সীমা থাকা দরকার আছে। সেই সীমাহীন পাগলামি মিস্টার আলী রিয়াজ এবং তার গং এই সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে, নতুন সরকারের উপরে, আপকামিং সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে। মানবে তারা? যখন নির্বাচন, আমি একটা জিনিস খেলে বলি, যখন নির্বাচনটা হয়ে যাবে তখন নতুন যে সরকারটা আসবে তারা এই সমস্ত মানে মামার বাড়ির আবদার মানবে? যদি না মানে তারা তো বলবে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি, আপনাদের কথা মানবো কেন? মানলাম না। সংস্কার, হ্যাঁ আমরা আমাদের মতো করে সংস্কার করব, আপনাদের সংস্কার আমি করবো কেন? আপনাদের এই সংস্কারতে আমাদের অনেক নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কেন করব? আর যদি না ভোট বিজয়ী হয় তাহলে কি হবে ভাই? তাহলে তো আমও গেল, সালাও গেল। এই যে সংস্কার জুলাই সনদ যেটা আছে, এর মধ্যে কি ভালো ভালো কিছু জিনিসপত্র আছে না? আছে, কিন্তু আমার নিজেরও অনেক পছন্দের জিনিসপত্র আছে। তো এটা যদি আপনারা এত জোর জবরদস্তি করে চাপিয়ে না দিয়ে এই জুলাই সনদ যেটা পাশ করেছেন, এই জিনিসটাই নতুন সরকারের হাতে তুলে দিতেন, তাহলে নতুন সরকার ঠিক করতো তারা কোনটা মানবে, কোনটা মানবে না। এবং সেই সরকার কেবল না, এবং ওখানে বিরোধী দলের যারা মেম্বার আছেন সবাই মিলে যেগুলি মানার মতো হতো, সংসদে আলোচনা হওয়ার পর যেটা মানার মতো হতো সেগুলি তারা বাস্তবায়ন করতো, কোনো প্রবলেম তো ছিল না। কিন্তু তা না, আপনারা গর্তমি করছেন, আপনাদেরটাই করতে হবে। আপনারা কে ভাই? আপনারা কে? আপনারা কি এই দেশের প্রতিনিধি? তাও তো না। আলী রিয়াজ সাহেব কে? উনি আমেরিকার একজন নাগরিক,
উনি আমাদের শেখাচ্ছেন গণতন্ত্র কীভাবে করতে হবে, উনি আমাদের শেখাচ্ছেন সংবিধান কী হবে। ওনার কথা মতো আমাদের সংবিধান হবে? ডক্টর ইউনূস তাকে পছন্দ করেন, ওনাকে নিয়ে আসছেন, ওনাকে দিয়ে এই সমস্ত আওলা ঝাওলা কাজ করাচ্ছেন। বাট আমাদের দেশের মানুষ কি চায়? আমাদের দেশের মানুষের সঙ্গে ওদের কোনো যোগাযোগ আছে? আমাদের দেশের মানুষকে তারা তো মনে করে যে আমরা হলাম জালিয়াতির এক একজন শিল্পী, আমরা জালিয়াতির কারখানায় বসে আছি। ওনারা তো এগুলো বলেন, ওপেন বলেন। মানে এদেশের মানুষকে আপনারা আর কত অপমান করবেন, এদেশের মানুষকে আপনারা আর কত মূর্খ মনে করবেন, এবং এদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করে পাঠায় ভোট দিয়ে, তাদেরকে আপনারা আর কত অবমূল্যায়ন করবেন। যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মানুষ ভোট দিয়ে পাঠাবে, তাদের প্রজ্ঞা, তাদের চিন্তা ভাবনা, এগুলিকে আপনারা মানে কোনো গুরুত্ব দিচ্ছেন না। তারা কি এরকম জিনিস ভাবতে পারবে না, করতে পারবে না? এটা হয় না, এটা হয় না। এভাবে আপনারা যে কাজটা করতে চাচ্ছেন সেটা আসলে এক ধরনের স্বৈরাচারী মনোভাব বলে আমার কাছে মনে হয়। এবং আমি নিশ্চিত, আমি আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা মাথায় রাখবেন, খুব বেশি দিন তো নাই, আর মাত্র 13 দিন আছে নির্বাচনের। আপনি দেখেন নির্বাচনের পরে কি হয়। নির্বাচনের আগের জিনিস আমার ধারণা আলী রিয়াজ সাহেব দেশ ত্যাগ করবেন, আমার ধারণা। আমি জানি না উনি কী করবেন। উনি ওনার যারা সহকারী টহকারী আছেন, মনির হায়দার, এরা যারা আছেন, আপনি নিশ্চিত থাকেন এই মাঝারি মানে বুদ্ধিজীবীগুলো আগেই দেশ ত্যাগ করবেন। এবং তারপরে কি হয়, যেগুলো আমি বললাম আপনি মিলাই নিন। ভাই, এই দেশে আমরা বাস করি, এই দেশের মানুষের পালসটা আমরা বুঝি, আপনারা বুঝবেন না। আর মানুষকে এত অবমূল্যায়ন করলে সেই মানুষ আপনাদের মাথায় নিয়ে নাচবে, এটাও মনে করেন না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ভোটাররা বা সমর্থকরা কি ভাবছেন, কাকে ভোট দেবেন, কোন পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, দক্ষিণ এশিয়ায় পরিবার ভিত্তিক দলগুলো চরম বিপর্যয়ের মুখে কোন অবস্থায় টিকে ছিল বা টিকে আছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ টিকে থাকতে পারবে কিনা, এরকম নানান প্রশ্নের উত্তর নিয়ে বিভিন্ন জনের মন্তব্য নিয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম হচ্ছে ক্যান বাংলাদেশ ইজ আওয়ামী লীগ সার্ভাইভ ইলেকশন ব্যান, এক্স PM হাসিনাজ এক্সাইল। অর্থাৎ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে? এই প্রতিবেদনের 2-3টি জায়গায় মোটামুটি বিতর্কের বাইরে আমার মনে হয় রিপোর্টটি একেবারে খারাপ নয়, যথেষ্ট তথ্য নির্ভর অথবা গ্রহণযোগ্য। বিতর্কিত এই কারণে বলছি, কোনো কোনো অংশে কিছু তথ্য তুলে ধরা হয়েছে, কিন্তু সেই অংশের জন্য প্রযোজ্য বিশেষ বিশেষ ইতিহাসের অংশ বা বক্তব্য এখানে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে যাওয়া হয়েছে, মোটামুটি গোপন করা হয়েছে। আল জাজিরার এই প্রতিবেদনটি বাংলা করলে যা দাঁড়ায় আমি একটু সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে বলা হচ্ছে যে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়, বাংলাদেশের রাজনীতিতে আসে এক নাটকীয় মোড়। হাসিনা দেশ ছেড়ে ঘনিষ্ঠ মিত্র ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। হাসিনারই প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। ওই যে বলছিলাম যে কিছু কিছু বক্তব্য যা প্রযোজ্য হওয়া উচিত এখানে লুকিয়ে যাওয়া হয়েছে, বিতর্ক সৃষ্টি করেছে। এই যে বিশেষ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল কি সাধারণ কোনো ট্রাইব্যুনাল? এটির নাম কি? আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। এখানে 2024-এর 5 আগস্টকে কেন্দ্র করে যা যা ঘটেছে তার আগে ধরে নিলাম যে শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দিয়েছেন, কিন্তু সেটি কি আন্তর্জাতিক অপরাধ কোনো কিছু সংঘটিত হয়েছে? মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য এই ট্রাইব্যুনাল তো বিশেষ উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য। যেহেতু পাকিস্তান বাংলাদেশ দুই দেশের মধ্যে যুদ্ধ ছিল, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিল। যাই হোক, এখানে বলা হচ্ছে এই প্রেক্ষাপটে 17 কোটি মানুষের বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচনে থাকছে না আওয়ামী লীগ, অথচ এই দলটি স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে। এখানে
আওয়ামী লীগেরই বেশ কয়েকজন সমর্থকের বক্তব্য তুলে আনা হয়েছে। তারা কি বলছেন? যেমন একজন বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় নির্বাচনের প্রতি তার আগ্রহ কমে গেছে, তবু ভোট কেন্দ্রে যেতে হতে পারে, তাও যাওয়া লাগতে পারে বাধ্য হয়ে। কেন? তার পরিবার সংখ্যার মধ্যে রয়েছে, ভোট না দিলে আওয়ামী লীগ পন্থী হিসেবে চিহ্নিত করা হতে পারে। নৌকা না থাকলে কাকে ভোট দেব, সেটাই এখন প্রশ্ন। গোপালগঞ্জের একজন রিকশা চালক সুলাইমান মিয়া স্পষ্ট ভাষায় বলছেন আল জাজিরাকে, নৌকা ছাড়া নির্বাচনই না। তার পরিবার এবার ভোট দেবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকজন বলছেন যে এখন কেউ আওয়ামী লীগ সমর্থক বলেও পরিচয় দিতে চান না ভয়ে। রাজবাড়ির একজন রিকশাওয়ালা বলছেন, বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের সংকটের কথা শুনেছি, কিন্তু এবছর যা হচ্ছে তা যেন পুরো রাজনৈতিক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো। এখানে বলছিলাম যে কোথাও কোথাও বিতর্কের সৃষ্টি করা হয়েছে, অনেক কিছু গোপন রাখা হয়েছে। যেমন একটা পর্যায়ে আল জাজিরা প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী কঠোর দমন পীড়নের শিকার হয়। জামায়াত নিষিদ্ধ হয়, শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয়, গ্রেপ্তার হন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হন। শেষ পর্যন্ত সেই অসুস্থতা নিয়েই গত ডিসেম্বরে মৃত্যু হয় তার। তারেক রহমান 17 বছর লন্ডনে নির্বাসন থাকার পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন। সব ঠিক আছে, কিন্তু কি বলা হচ্ছে, জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয়। এমন একটি ন্যারেটিভ এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে। কিন্তু কেন করা হয়েছে সেটা তো আমরা খুব ভালো করেই জানি। এত বড় একটি কারণ এখানে সেভাবে এলো না। যদিও কোনো কোনো রায় নিয়ে তো অবশ্যই অস্বচ্ছতা ছিল, এটা সত্য কথা। আল জাজিরা বলছে, নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে। বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা হামলা ও হত্যার শিকার হচ্ছেন। তবে এবার আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও আর নিরাপদ নন। হাসিনার শাসনামলে সংঘটিত গুম, খুন, নির্যাতন ও দমনপীড়নের দায়ে দলটির বিরুদ্ধে জনরোষ তীব্র ছিল একটা সময়ে, কিন্তু যখন 5 আগস্টের আন্দোলনকে ঘিরে এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তখন তো এটা সত্য কথা যে জনরোষ আস্তে আস্তে কমছে, বরং মানুষের আবেগকে পুঞ্জীভূত করে যারা এই অভ্যুত্থান সংগঠিত করেছিল তারাই তো এখন জনরোষের মুখে। এখানে বলা হচ্ছে যে কোনো বিশেষজ্ঞ বলছেন, নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকরা স্থানীয় বাস্তবতায় নিজেদের মানিয়ে নেবে, ধীরে ধীরে তারা অন্য প্রভাবশালী শক্তির সঙ্গে যুক্ত হবে। এতে দলটির পুরনো সমর্থন ভিত্তিক পুনর্গঠন কঠিন হয়ে পড়বে, এটি বাস্তবতায় বলে দেবে। তবে গত 18 মাসের মধ্যে যে সিনারিও আমাদের সামনে উপস্থিত হয়েছে, এই বক্তব্যের সঙ্গে এটি যায় না। তবে এই কথাটি অনেকাংশে আমি সমর্থন করি। হাসিনাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা যায় কিনা তা নিয়ে আওয়ামী লীগের ভিতরেই বিভাজন স্পষ্ট। তার দীর্ঘ স্বৈরাচারী শাসনে অনেক সমর্থকও হতাশ। এই অবস্থায় আগের জায়গায় ফেরা প্রায় অসম্ভব। এটির সঙ্গে আমি জানি না আপনারা কতজন একমত হবেন। অসম্ভব শব্দটির সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। অধ্যাপক আনু মোহাম্মদ, তার বক্তব্য নেওয়া হয়েছে। তিনি বলছেন যে আওয়ামী লীগের আবেদন শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে গভীরভাবে গ্রথিত, পুরোপুরি মুছে যাওয়া কঠিন। যেমন জরিপ নিয়ে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে এখনও প্রায় 11% সমর্থন রয়েছে আওয়ামী লীগের। আচ্ছা, এই জরিপ যে বিভিন্নভাবে আসে, নানানভাবে পরিচালিত হয়। কোথাও বলা হচ্ছে যে 15%, 14%, 11%। আবার এইসব জরিপেতে সবাই মুখও খুলছে না যারা আওয়ামী লীগের সমর্থক। যেমন আল জাজিরার প্রতিবেদনে এখানে এসেছে যে আওয়ামী লীগের সমর্থক বলেই অনেকে এখন পরিচয় দিতে পারে না ভয়ে। তাহলে জরিপগুলো কিভাবে পরিচালিত হচ্ছে? কাদের বক্তব্য নিচ্ছে যে হ্যাঁ আমরা আওয়ামী লীগকে সমর্থন করি কিংবা করি না? বড় অদ্ভুত পর্যায়ে পৌঁছেছে এই জরিপগুলো। এখানে
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান, অনেকে আমরা তাকে চিনি জানি, তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয়। তবে একই সঙ্গে তিনি মনে করেন দমন পীড়নের কারণে দলটি অনেকের চোখে বৈধতা হারিয়েছে। সত্য কথা, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না বলেও তিনি মন্তব্য করছেন। পরিস্থিতি বদলালে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অসম্ভব নয়, তবে আপাতত দলটি কার্যত অচল। সব মিলিয়ে বিতর্ক তো রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে, তার বাইরে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে অনেকখানি বাস্তবতা নির্ভর। ভালো থাকুন সবাই।